হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে ভালো তলে আছেন। বরাবর মতন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি এপিসোড নিয়ে। আশা করি আজকের এপিসোডগুলো আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা পরবর্তীতে সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা বেশি না কথা বলে চলে যাচ্ছি মূল ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন সাইফুল আলম। তার ঘটনাটি বরাবর মতন আপনাদেরও খুব ভালো লাগেছে। তিনি ঘটনা কালেক্ট করেন এবং আমাদেরকে শেয়ার করে থাকেন। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। চল যাচ্ছি ঘটনায়। আশা করি আজকের এপিসোডটি আপনাদের খুবই ভালো লাগবে। যেই ঘটনাটা বলতে চলছি সেটা যে কতটা দুর্বিষহ সেটা আমরাই জানি। এমন ঘটনা নিজের চোখে দেখো যে কতটা ভয়ঙ্কর ব্যাপার তা আপনারা ঘটনা শোনার পর ঠিক বুঝতে পারবেন। তবে ঘটনা বলার আগে বেশ কিছু কথা বলা প্রয়োজন। আমি পতয় দত্ত, কলেজের বিয়ে শেষ করে মাস্টার ভর্তি হয়েছি। নিজের বাবা মাকে কখনো দেখিনি। আমি ছোট থেকেই নিজের ছোট মাসির কাছে বড় হয়েছি আর তাকেই মা বলে ডেকেছি। মেসু মশা আর্মিতে আছে, মাসি মেসুর এক আছে। মেয়েটির নাম অয়ন্তিকা। সে কলেজে পড়ে, আমার থেকে 3 বছরের ছোট। সব সময় আমার সাথে ঝগড়া করে, আমাকে মারে। ছোট বোন তো, তাই কিছু বলতে পারি না, বাধ্য হয়ে মার খেতে হয়। আর এইভাবেই 2 ভাই বোনের দুষ্টু মিষ্টি দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সন্ধ্যার সময় অয়ন্তিকা চাঁদ দেখতে ছাদে ওঠে। কোনো কারণে আমিও ছাদে উঠি সেদিন। ওই বাড়িটা দোতলা, পাশাপাশি আরও 4-5টা বাড়ি আছে, সেগুলো এমনিতেই দোতলা। এখানে অনেক দূর পর্যন্ত খোলা আকাশ দেখা যায়। ছাদ ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা মাঝারি সাইজের আম গাছ। গরমের সময় ছাদ থেকে আম পেড়ে আমরা মাখা করে খাই। আমি ছাদে উঠে সামনে গিয়ে দেখতে পারি অয়ন্তিকা আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখ মুখ অস্বাভাবিক। আমি যে উপরে এসেছি সেটাও সে কোনোভাবেই বুঝতে পারিনি। আমি ওর পিছনে গিয়ে ডাক দেই, কে রে? এই অয়ন্তিকা, এই অসময়ে এখানে কি করছিস? যা যা যা, পড়া আছে না, পরে নিয়ে নে। এই অসময়ে ছাদে না থেকে নিচে নেমে যা। আমার কথা শুনে অয়ন্তিকা একটু চমকে ওঠে, তারপর পিছনে ফিরে তাকায়। ওর চোখে মুখে অদ্ভুত দৃষ্টি, চোখ দুটো চলচল করছে। চোখের মধ্যে থাকা সমস্ত জল যেন এখনই ওর গাল বেয়ে নেমে আসবে। ওর কাঁপা কাঁপা গলায় বলল, এই তো দাদা দাঁড়িয়ে আছে, এদিকটাই দেখছি দাদা। একটা জিনিস দেখতে পারছিস? ভালো করে দেখতো, ওই জিনিসটা কি? অয়ন্তিকার কথা শুন বলে আমার সামনের দিকে তাকাই। হাত উঁচু করে সামনে 2টো বাড়ি ছাড়িয়ে আরেকটা বাড়ির ছাদ দেখায়। তবে সেটার দিকে তাকিয়ে আমি কিছুই দেখতে পারছি না। সারা ছাদ ফাঁকা, কেউ নেই ওখানে। তাই আমি ওকে বললাম, কি দেখবো? তুই কি দেখতেছিস ওইটা বল। অয়ন্তিকা সামনের দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, ওই বাড়ির ছাদে দেখ দাদা, একটা মেয়ে বসে আছে আর চুল কেমন যেন উস্কো খুস্কো। পোশাকটাও নোংরা দেখে মনে হচ্ছে কোনো পাগল হয়তো। আমাদের আশেপাশে তো এমন কেউ দেখিনি এরকম পাগল। কোথায় থেকে আসলো এই পাগল? তা কেউই বা তাকে ছাদে উঠতে দিয়েছে? কথাটা শুনেই আমি ভালো করে সামনে তাকাই। সত্যি কথা বলতে কি, এবারও আমি কাউকে দেখতে পারছি না। আশেপাশের কোনো ছাদেও আমি অয়ন্তিকা ছাড়া আর কাউকে দেখতে পারছি না। আর সন্ধ্যার সময় দূরে কেউ থাকলেও এত দূর থেকে তা দেখতে পাওয়াটা অসম্ভব নয়। তবে অয়ন্তিকা কাকে দেখছে আমি বুঝতে পারছি না। কথাটা নিজের মনে ভাবতে ভাবতে বললাম, হ্যাঁ তো আমি তো কাউকেই দেখতে পারছি না রে। তো কোথায় দেখার কথা বলছিস, ঠিক করে বলতো। অয়ন্তিকা বলে, দাদা ওই দেখো 2টো ছাদ বাড়িয়ে একটি বড় বাড়ির ছাদ আছে,
ওখানে ওই মহিলা বসে আছে। বাবা গো, কি ভয়ঙ্কর দেখতে! আজকাল পাগলদের ছাদে উপরে আসে কি করে? আমি আবার ছাদের দিকে উকিয়ে চাই দেখার জন্য, তবে কাউকে দেখতে পারছি না। আর তখনই আমি অয়ন্তিকাকে কিছু বলতে যাব, সেই মুহূর্তে আমার দিকে ঘুরে তাকালো। আর তখন যা দেখতে পারলাম তা দেখে ভয়ে আমার বুক কেঁপে উঠল। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছি না। আমি দেখছি অয়ন্তিকার দু চোখ থেকে চিকন একটা রক্তের ধারা নেমে আসছে। টাটকা রক্ত তার চোখ বেয়ে নেমে আসছে। আমি তখনই চিৎকার করে বললাম, অয়ন্তিকা, এসব কি হচ্ছে? তোমার চোখ দিয়ে কেন পানি রক্ত বের হচ্ছে? আর তখন অয়ন্তিকা ভয় পেয়ে যায়, কোনো কথা বলতে পারে না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি তখন অয়ন্তিকাকে নিয়ে ছাদ থেকে নিচে নেমে আসি। হঠাৎ অয়ন্তিকার এমন অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে মানসিকভাবে আমি এবং মাসি দুজনেই খুব চিন্তা করতে থাকি। ডাক্তার ফোন করতেই আধ ঘন্টার মধ্যে তিনি চলে আসেন। ওকে সব রকম চেক আপ করার পর ডাক্তার জানালো, ভয়ের কোনো কারণে নেই। আর অয়ন্তিকার চোখ থেকে যেই রক্তটা বের হয়েছে, বের হওয়ার কারণ অন্য কিছু নয়, চোখে কি একটি পোকা পড়েছিল, আর সেই পোকার কোনায় ছিদ্র করে দিয়েছে, আর তার জন্যই এমনটা হলো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি। সত্য কথা বলতে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। মাসি তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু এখন যখন ভয়ের কিছুই নেই, তখন আর এসব না ভাবাই উত্তম। এরপর বেশ কিছুদিন চলে যায়, অয়ন্তিকা এমন সুস্থ হয়ে যায়। তবে এর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন আমাদের চোখে পড়ে। আমরা প্রায় দেখি অয়ন্তিকা অন্ধকারের মধ্যে একা থাকতে চায়, কারোর সাথে কথা বলতে চায় না। কিন্তু যখন জিজ্ঞাসা করি কার সাথে কথা বলছিস, তখন সে কোনো জবাব দিতে পারে না। হতভম্ব হয়ে বসে থাকে, যেন আমি যা বলছি তার কিছুই সে বুঝতে পারছে না। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। আমি অথবা মাসি কারোর সাথে কোনো কথা বলে না, সব সময় একা একা নিজের ঘরে থাকে। তবে সেদিন রাত্রে যে ব্যাপারটা ঘটল তা এতটা ভয়াবহ বলার মতো নয়। সেদিন রাতের বেলা জোর করে খাইয়ে দেয় মাসি। অয়ন্তিকা খেতে রাজি হচ্ছিল না, তবু অনেকভাবে বুঝাইয়ে খাইয়ে দেওয়া হয়। খাওয়ার পর ঘন্টা খানেক পর সে ঘরের বাতি নিভিয়ে মাসি নিজের ঘরে চলে আসে। আমার তখন ঘুম আসেনি। আমি ফোনে কারোর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতেই পাশের ঘর থেকে অয়ন্তিকার কান ফাটানো চিৎকার শব্দটা শুনি। এত ভয়াবহ চিৎকার রাত্রেবেলা কেউ শুনলে ভয়ে সেখানে জমে যাবে। তবে আমি চিৎকার শুনে এক লাফে বিছানায় থেকে উঠে বসি। অয়ন্তিকা এমনভাবে চিৎকার কেন করলো সেটা ভাবতে ভাবতেই যখন ঘরের বাইরে বেরিয়ে আসি, ওর রুমের সামনে আসি, ওর রুমের দরজা খোলা, ভিতরে একটা জিরো বাল্বের লাল বাল্ব জ্বলছে। ওই অবস্থায় আলোটা বড্ড বিভৎস লাগছে, যেন এক গুচ্ছ রক্ত সারা ঘরে বইয়ে দিয়ে চিঠিয়ে আছে। তবে ঘরের মধ্যে প্রবেশ করে আমি আরো অবাক হয়ে যাই। ঘরের মধ্যে কেউ নেই। আমি আবার বারবার অয়ন্তিকার নাম ধরে ডাকতে থাকি, অয়ন্তিকা, এই অয়ন্তিকা, কোথায় তুই? কিন্তু তার কোনো চিহ্নই নেই ঘরের মধ্যে। একটা ঠান্ডা শীতল পরিবেশ চারিদিকে, মনে হচ্ছে এই ঘরে জীবিত কোনো মানুষ থাকে না। মৃত মানুষকে হিমা ঘরে রাখতে তেমন ঠান্ডা প্রয়োজন, ঠিক ওই রকম রুমটা ঠান্ডা হয়ে রয়েছে। ওরে রাত্রেবেলায় অয়ন্তিকা গেল কোথায়? কথাটা ভাবতে ভাবতে আমি ঘর থেকে বেরিয়ে যাব। তার আগে মাসি আমার সামনে এসে হাজির। তার চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটেও আছে। আমাকে দেখে বলল, বাবা, বাবা, তোর বোনটা কোথায়? তোর বোনটা দেখেছিস? এত জোরে চিৎকার করলো কেন? ঘরে ঘুমাচ্ছে মা, তুমি যাও শুয়ে পড়ো। মাসি এমনিতেই হাই প্রেশার, তার উপরে যদি বলি অয়ন্তিকা ঘরে নেই,
সেটা শুনলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই এই মিথ্যা কথা বলে তাকে ঘরে পাঠিয়ে দিতে হলো। মাসি আর কোনো কথা বলল না। তখনই যেমন এসেছিল তেমনি হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে যায়। তবে এখন আমার স্থির হয়ে বসে থাকলে হবে না, এখনো অন্তিকাকে খুঁজে বের করতেই হবে। মাসি কোনো কিছু জানার আগেই ওকে ঘরে নিয়ে আসতে হবে। কথাটা ভাবা মাত্রই আমি আর এক মুহূর্ত অপেক্ষা করি না। তখন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি। এই বাড়ির বেলা, রাত্রের বেলা ওর দূরে কোথাও যাওয়ার কথা নয়। আর তখন মনে হয় ছাদ থেকে নেয় একবার ঘরে আসি, ছাদ থেকে একবার ঘুরে আসি। কথাটা ভাবা মাত্রই আমি দূরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। ছাদে আসতেই যেন একটা বকটা কেঁপে ওঠে। মৃদু অন্ধকারের মধ্যেই স্পষ্ট দেখতে পাচ্ছি ছাদের একদম কিনারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মৃদু মন্দ ঠান্ডা বাতাসে তার খোলা চুলগুলো উড়ে একটা পটকা গন্ধ নাকে এসে লাগছে। বাতাসে শীতলা যেন আমার শরীরকেও কাঁপিয়ে দিচ্ছে। তবে দূর থেকে মেয়েটাকে মুখটা দেখা যাচ্ছে না। তবে তার পরনে আছে ঢিলে ঢালা পাজামা। তার পোশাক বাতাসেও ফরফর করে নড়ছে। তবে এই পোশাক যে দেখে আমার চিনতে একটু অসুবিধা হয় না যে এটাই আমার বোন অয়ন্তিকা। তবে এত রাতে এই এখানে কি করছে, তার এই ঠান্ডা এভাবে দাঁড়িয়ে আছে কেন? কথাটা নিজের মনে ভাবতে ভাবতে আমি একে ডাক দেই, অয়ন্তিকা, এই অয়ন্তিকা, তুই এত রাত্রে এখানে কি করছিস? সামনে থেকে কোনো জবাব আসে না। ও ওঠে দাঁড়িয়ে আছে, ঠাই দাঁড়িয়ে আছে। হাওয়ায় খোলা চুলগুলো উঠছে আর এটা থেকে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করি, যেন আমাকে জাপটে ধরেছে। অনুভূতি যেন আমাকে চাপতে ধরেছে। মনে হচ্ছে যা হচ্ছে তা ভালো কিছু হচ্ছে না। কথাটা ভাবতে ভাবতে আমি সামনের দিকে এগিয়ে যাই। অয়ন্তিকা একদম কাছাকাছি এসে দাঁড়াই। আর তখন চোখ যায় ওর কাঁধের কাছে, যেখানে জমাট ভেজা কালো হয়ে আছে। আর পাশে বসে এসে বললাম, কিরে বোন, কিরে তোর কি হয়েছে? কথা বলিস না কেন? আর তোর কাঁধে বা কি হয়েছে? রক্তের মতো ভিজে আছে, বলস না। আমার কথা শুনেই অয়ন্তিকা আমার দিকে তাকিয়ে, ওর চোখেও অদ্ভুত দৃষ্টি, চোখে এক ক্রাশ ভয়ের ছাপ ফুটে আছে। মুখে দিয়ে কোনো কথা বের করতে পারছে না, যেন তবুও কাঁপা কাঁপা গলায় অসংযত ভাবে বলল, আমার গায়ে খুব ব্যথা করছে দাদা, ও আমাকে ছাড়বে না, আমাকে কারোর সঙ্গে কথা বলতে দেয় না, আমাকে কারোর সঙ্গে থাকতে দেবে না। কথাটা শুনেই আমার বুকটা কেঁপে ওঠে। আমি তখনই সামনে কোণার দিকে তাকাই। সেখানে একটা বড় আম গাছ আছে, আর সেখানে আম গাছের ডালে একটা মেয়ে মানুষ বসে আছে। তার চুল উস্কো খুস্কো, পরনে কাপড় নোংরা, মাথায় বড় বড় চুল, মুখের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে কে সে? আর এত রাতে গাছই বা কি করছে? কথাটা ভাবতে ভাবতে আমি অয়ন্তিকার কাঁধটা ভালো করে দেখি, আর যা দেখতে পাই তা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখি যে অয়ন্তিকার কাঁধে কেউ যেন নখ দিয়ে আছড়ে দিয়েছে, খুবলে মাংস তুলে নিয়েছে। আমি ভয় কণ্ঠে বলি উঠি, কিরে এসব কি হচ্ছে? এসব কি? কে তোকে এসব ভাবে আশ্রয় দিয়েছে? আর তখনই অদ্ভুত ভাবে অয়ন্তিকা বলে ওঠে, একটা মেয়ে মানুষ পাগলের মতো দেখতে, ওই সে আমাকে কারোর সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না, কিছু বললে আমাকে আশ্রয় দেয়, কামড়ে দেয়। কথাটা শুনে ভয়ে আমার বুক কেঁপে ওঠে। আর তখন আমি পাশের গাছের দিকে তাকাই, আর তখন দেখতে পারি সেই নারী মূর্তিটা এখনো গাছের ডালে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর শব্দ করে হাসছে। তার তখনই আমি অয়ন্তিকার জিজ্ঞাসা করি, ওই গাছের ডালে বসে আছে কে? এটাকে তোর বান্ধবী নাকি অন্যতান? আর তখনও অয়ন্তিকা ভয় পেয়ে যায়। ভয় পিছে গিয়ে বলল, হা দাদা, ওই মেয়েটাই আমাকে বিরক্ত করে দাদা, ও আমাকে মেরে ফেলবে। কথাটা বলতে বলতে ওই দূরে নিচে নেমে যায়।
আর আমি তখন গাছের নিচে তাকাই। সেই গাছে আর কিছুই নেই, তবে আমি একটা ব্যাপার তখন বুঝতে পারছি না, অন্তিকের সাথে আরেকটা মেয়ে আছে, তা আমি তো জানি না। ওর উপস্থিতি তো আমি বা মাসে কেউ জানি না। একটা মানুষ নিঃশব্দে কীভাবে থাকতে পারে, আর এত তাড়াতাড়ি গাছ থেকে নেমে কোথায় বা যেতে পারে? কথাটা ভাবতে ভাবতে আমি নিচে নেমে আসি। ওই মেয়েটাকে আর সেই অয়ন্তিকার কাছে কি করছে সবটাই জানতে হবে, তা না হলে পুলিশ খবর দিতে হবে। কথাটা ভাবতে ভাবতে আমি নিচে চলে আসি। অয়ন্তিকার রুমে এসে দেখি ওই গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে। আমি ওকে বললাম, কি রে বোন, কি হলো? ওই মেয়েটা কি গেল কোথায়? তুই কি চিনিস ওই মেয়েটাকে? অয়ন্তিকা জড়ানো গলায় বলল, ওকে সব সময় পাওয়া যায় না দাদা, ও যে মানুষ না। কথাটা বলতে গিয়েও চুপ করে গেল অয়ন্তিকা। আমি ওর কথা শুনে অবাক হয়ে যাই। ওই মেয়েটা মানুষ না, তাহলে কি ভূত? না না না, হতে পারে না। কথাটা নিজের মনে ভাবতে ভাবতে বললাম, এসব কি হচ্ছিস, কি বলছিস তুই? ও মানুষ না হলে কি বল আমাকে। আমি কিছু বলতে পারছি না দাদা, প্লিজ আমাকে একা ছেড়ে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। কথাটা বলে অয়ন্তিকা কম্বল পেঁচিয়ে তার মাথা ডেকে দেয়। আমি হতভম্ব হয়ে বেশ কিছুক্ষণ বসে থাকি আর ভাবতে থাকি, এটা কি সত্যি ভূত? কিন্তু অয়ন্তিকার কাছে কি করছি আর ওইভাবে আসছে দিচ্ছি কেন? কথা ভাবতে ভাবতে আমি অয়ন্তিকার রুমে থেকে বাইরে বেরিয়ে আসি তখন যে নিজের রুমে আসি তা আমার খেয়াল নেই। আর যখন খেয়াল হয় তখন ঘড়িতে ভোর 5টা বাজে। সারা রাত আর ঘুম হয়নি, উল্টাপাল্টা ভাবতে মনের মধ্যে চলতে থাকে। তবে এই দিনের পর থেকে অয়ন্তিকার অবস্থা কেমন জানি পাগলের মতো হয়ে যায়। অকারণে চিৎকার করে, কখনো আবার রাতের বেলা উঠে কাঁদতে বসে যায়। আবার যখন ওর কাছে জিজ্ঞাসা করি কাঁদছিস কেন, তখন ও কোনো জবাব দিতে পারে না, যেন কিছুই জানে না। নাওয়া খাওয়া সব বাদ দিয়ে একাই করে বন্দি হয়ে থাকে। অয়ন্তিকের এমন অবস্থা দেখে মাসি আমার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। এর জন্য চিন্তা করতে আমাকেও ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। এমন অবস্থা হওয়ার কারণ কি তা আমরা কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে ডাক্তার আসেন, কবিরাজ দেখিয়েছি, কিন্তু তারা কিছু করতে পারেনি আর বলতেও পারেনি ওর সাথে কি করছে। তাই আমরা ওর অবস্থা চোখে দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারছি না। আমাদের সারা দিন রাত নানাবিধি হয়ে কেটে যেতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন চলে যায়। অয়ন্তিকা এখন আমাদের সাথে কথা বলে না, সারাদিন করে দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকে। বাড়িতে কোনো পুজো হয় না, পুজো করতে গেলেই অয়ন্তিকা এসে সব কিছু নষ্ট করে দেয়। ওর শরীরে অর্ধেক হয়ে গিয়েছে, চোখ দুটো রক্ত জমাট লাল হয়ে গিয়েছে। আমাদের সাথে কথা বলে না, সব সময় অন্ধকারে কারোর সাথে অদ্ভুত কোনো ভাষায় কথা বলে। একদিন রাতের বেলা আমি ওর মাসি খাবারে খেতে বসি। মাসি খেতে অয়ন্তিকার জন্য কাঁদতে, ওর অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে তাই বলছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, আর ঠিক এমন সময় অয়ন্তিকার ঘরের মধ্যে থেকে চিৎকার শব্দ ভেসে আসে। শব্দটা এতটা জোরালো যে আমরা লাফ দিয়ে উঠি। তখন কে দৌড়ে অয়ন্তিকার ঘরে ঢুকি, আর ঘরে ঢুকে যা দেখতে পারি তা দেখে আমাদের দুজনের ভয়ে বুক কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়। আমরা দেখতে পারি অয়ন্তিকা তার বিছানায় শুয়ে আছে, কিন্তু তার শরীর হাওয়ায় ভাসছে। সমুদ্রের জলের উপরে কেউ বেশি থাকলে যেমন দেখায় এখানেও ঠিক তেমনই দেখাচ্ছে। আর তখনই ও শব্দ করে হেসে ওঠে, ঘরে গড়িয়ে আমাদের দেখে তাকায়। ওর চোখ দেখে ভয়ে কলিজা শুকিয়ে যায়। ওর চোখ রক্তে লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে লাল রস গড়িয়ে পড়ছে, রক্ত গড়িয়ে পড়ছে, আর ও
অদ্ভুতভাবে হাসছে। এটা দেখে আমরা দুজনেই সামনে এগিয়ে গিয়ে অয়ন্তিকাকে জাপটে ধরি, একে নিচে শোয়ানোর চেষ্টা করি, কিন্তু এর শরীর যখন অমানসিক শক্তি, আমরা দুজন যেন কারোর কোনোভাবেই পরে দিতে পারছি না। তবু অনেক কষ্ট করে আমরা অয়ন্তিকাকে সামলাই। আমরা সেদিন আমাদের শহরে ছাড়িয়ে বাইরে কারুর খোঁজ করি এই বিপদ থেকে রক্ষা করবে। তখন আমরা এক বন্ধুর কাছে দমন প্রসাদ নামের একজন ব্যক্তির খোঁজ পাই যে এইসব অতি লৌকিক বা পজেস মানুষদের সুস্থ করে তোলে। আর তার কথা জানতে পেরে আমরা ওই লোকের সাথে যোগাযোগ করি, কিন্তু তিনি প্রথমে অয়ন্তিকাকে তার কাছে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু ওর যে অবস্থা, এ অবস্থায় বাইরে বের হওয়াটা মোটেও সম্ভব নয়। তাই তাকে অনেক অনুরোধ করে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। তম্যপ্রসাদ সেদিন বিকেলেই আমাদের বাড়িতে আসে। চেহারাতে অদ্ভুত কিছু যেন আছে, তার দিকে তাকালে মনটা ফুরফুরে হয়ে যায়। তার পরনে লাল ধুতি পাঞ্জাবি, কপালে তার সাদা কোনো কিছুর বলে দেওয়া। তাকে দেখে মনে হয় তার বয়স 60 পার করেছে। তিনি সন্ধ্যার সময় বাড়িতে প্রবেশ করেই বলেন, তোদের বাড়িতে বাতাস অনেক বাড়ি রে, বাতাসে অদ্ভুত একটা গন্ধ আছে, এখানে কোনো জীবের থাকা তো ঠিক না রে। আমি তখন গিয়ে বললাম, আপনি আমাদের বোনটাকে দেখুন না, পুরোহিত মশাই, ওর সমস্যার সমাধান করে দিন না। মাসিও কাঁদছে। আমি সবকিছু এক হাতে সামলাচ্ছি। তম্যপ্রসাদ তখন আমাদের বলল, আমাকে রোগীর কাছে নিয়ে চলো। আর তখনই আমরা তাকে অয়ন্তিকের ঘরে নিয়ে যাই, আর তার সাথে আমরাও ঘরে প্রবেশ করি। অয়ন্তিকা তখন ঘরের এক কোণায় বসে আছে, মাথায় চুল চারিদিকে ছড়ানো, তার চোখ দেখা যায় না, তবে ও কোনো অজানায় বাসায় যে কিছু বলছিল। তম্যপ্রসাদ অয়ন্তিকাকে ভালো করে দেখে ঘরের চারপাশে দেখে নিয়ে বলল, বাইরে চল, তোকে সাথে কিছু কথা আছে, যা বলা অত্যন্ত প্রয়োজন। তখনই আমরা বাইরে বেরিয়ে আসি। মাসি চা করতে পাঠিয়ে দিয়ে আমি তম্যপ্রসাদকে বললাম, বলুন কি বলবেন। তখন প্রমোদ-প্রসাদ যা বলল তা শুনে আমি হতভম্ব হয়ে যাই। এসব আমি কোনোদিন কল্পনা করতে পারছি না তিনি কি বলছেন। তোমরা বোনের উপর ভয়ঙ্কর কোনো কালো জাদু করা হয়েছে, কোনো অশরীরকে পাঠানো হয়েছে তার বোনের সর্বনাশ করতে, আর সেও অনেকাংশই সফল হয়েছে। তবে এটাকে যদি এখন না থামানো হয় তবে ওকে বাঁচানো যাবে না। আমি কাঁপা গলায় বললাম, যে করে হোক না আপনি ওকে ঠিক করুন, আপনার যত টাকা লাগে আমি দেব, আপনি ওকে সুস্থ করে দিন। তম্যপ্রসাদ তখন মুখটা গম্ভীর করে বললাম, আমি টাকার জন্য কাজ করি না বাবু, গুরুর বিধানে কাজ করি। তিনি বলেছিলেন সাধারণ মানুষের সাহায্য করতে, আমি তাই করি, আর আবারও কারো করব। তবে আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন, সেগুলোকে সংগ্রহ করে দিলেই হবে। আমি বললাম, হ্যাঁ বলুন আপনার কি প্রয়োজন। তুমি প্রথমেই একটা বড় আয়না নিয়ে আসবে, সাথে কিছু মোমবাতি, একটা বড় হাতুড়ি, মধু, হলুদ আরও জংলার জল, বাকিটা আমার কাছে আছে। তখন আমি বেরিয়ে যাই আর তম্যপ্রসাদের কথা মতো সমস্ত জিনিসগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি। মনের মধ্যে কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল, এসব ঠিক হবে তো, আমার বোনটা আগের মতন কাছে আসবে তো, কিছু জানি না। তবে যে কালো জাদু করেছে তাকে একবার পেলে আমি সত্যি খুন করব। রাত 11টার পর প্রমোদ প্রসাদ তার ক্রিয়ার শুরু করে।
তিনি একটা ফাঁকা রুম নিয়েছে। রুমের মধ্যে হলুদ সিঁদুর গুলি অদ্ভুত একটা চিহ্ন অঙ্কন করে। চিহ্নটা একটা রক বৃত্তের মতো। তার বৃত্তের মধ্যে 3 কোণ ত্রিভুজ, আর তারই সামনে রাখা আছে আয়নাটা, বড় হাতুড়িটা। তার পাশে তিনি সামনে একটা আগুন জ্বালিয়ে তার সামনে বসে তন্ত্র পাঠ করছে। ধনু তুলে আগুনের নিক্ষেপ করছে, সাথে সাথে আগুন ধূপ করে জ্বলে উঠছে। বেশ কিছুক্ষণ ওই ক্রিয়া চলার পর তমুদ প্রসাদ বলল, এবার তোমার বোনকে নিয়ে যাস। কথা মতো আমি অন্তিকাকে নিয়ে আসি। মাসি অন্য রুমে আছে। তমুদ প্রসাদ তাকে এখানে আসতে বারণ করেছে। অন্তিকাকে ভিতরে আনতেই তমুদ প্রসাদ ওকে আয়নার সামনে বসায়। ওর গায়ে গঙ্গা জল দিতেই যেন অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। আর তখনই তিনি বলল, এই আয়নার সামনে যখন তোমার প্রতিমূর্তি পরিবর্তে তো ভয়ঙ্কর কোনো কিছুর মুখ ভেসে উঠবে, তখন তুমি এই হাতুড়িটা দিয়ে আয়নাটাকে ভেঙে ফেলবে। তোমাদের তমুদ প্রসাদের কথা মাথা নাড়িয়ে হা বোধক সম্মতি জানাই অয়ন্তিকা, আর আমি তার পিছনে দাঁড়িয়ে থাকি। তখন প্রমোদ প্রসাদ আর তমু প্রসাদে আর কোনো বাক্য ব্যয় না করে ঘরের বাতি নিভিয়ে দেয়, মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করে। মন্ত্র পাঠের মৃদু শব্দে চারপাশে অদ্ভুত তরঙ্গ সৃষ্টি হচ্ছে, যা শুনে মনের মধ্যে অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছে। এদিকে অয়ন্তিকার আয়নার সামনে বসে আছে, এক দৃষ্টি দেখছে। আয়নার উপরে ফুটে থাকা তার প্রতিচ্ছবির কোনো পরিবর্তন হচ্ছিল না। তার হাতে আছে তার একটা শক্ত হাতুড়ি। এইভাবেই প্রায় মিনিট বসে থাকে তার পাশে। তারপর হঠাৎ করেই ঘটে সে ভয়ঙ্কর দৃশ্য। আয়নার উপরে অয়ন্তিকার প্রতিচ্ছবির পরিবর্তনে একটা ভয়ঙ্কর নারী মূর্তির চরিত্র ফুটে ওঠে। তার ভয়ঙ্কর লাল লাল চোখ, মুখে অসংখ্য কাটা ছেঁড়া দাগ, বড় বড় দাঁত বাইরে বেরিয়ে আসছে। তাকে দেখলে যেন বুক কেঁপে ওঠে। আর তখনই পিছন থেকে তমুদ প্রসাদ বলে উঠল, আবার আঘাত কর। কথাটা শোনা মাত্রই অয়ন্তিকা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তখনই তার হাতের হাতুড়ি দিয়ে অয়ন্তিকার উপরে আঘাত করে। কিন্তু এত জোরে আঘাত করা সত্ত্বেও সামান্য কাচের আয়না ভাঙে না। আয়না যেন লোহা রূপান্তরিত হয়ে গেছে। আর তখনই অয়ন্তিকার ভিতরে থাকা বিবস্বই নারী মূর্তিটা আয়নার ভিতরে থেকে বাইরে বেরিয়ে আসতে যা থাকে, সে যেন বাইরে বেরিয়ে এসে অয়ন্তিকার গলা টিপে চেপে ধরবে। কিন্তু জানি না যখন আমার কি হলো। আমি এক লাফে এগিয়ে গেলাম অয়ন্তিকার কাছে, আর তখনই হাতুড়িটা নিজের হাতে তুলে নিয়ে এক বাড়িতে ওই কাজটা ভেঙে ফেলি। আর তখনই একটা চিৎকার শব্দ হয়ে সবকিছু শান্ত হয়ে যায়। সামনে তাকিয়ে দেখি অয়ন্তিকা ভেঙে চূড়া হয়ে আছে। অয়ন্তিকা চোখ বন্ধ করে বসে আছে। পিছন থেকে প্রমোদ প্রসাদ বলল, আর ভয় নেই, এই অপশক্তি বিনাশ হয়েছে। তবে পুরনো বাড়ি এখন দোষ গাঁটিনি আছে, তার জন্য বিশেষ কিছু কার্য করতে হবে। তার আগে কিছু জিনিস ওই বাড়ির পাশে পোতা আছে, সেটি খুঁজতে হবে। আমার সাথে চল। কথাটা বলে আমরা বাইরে বেরিয়ে আসি। মাসি এসে অয়ন্তিকাকে দেখতে থাকে। প্রমোদ প্রসাদ বাইরে আশেপাশে কিছু যেন খুঁজতে থাকে, পাশে খুঁজতে থাকে। হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে মাটি খুঁড়তে লাগে। কয়েক ইঞ্চি মাটি খুঁড়তেই মাটির মধ্যে থেকে একটা কাপড়ের পুঁটলি বাড়ি করে আসে। পুঁটলির গায়ে বিভিন্ন রকমের মাদুলি বাঁধা দেখে যেন মনটা বার হয়ে যায়। আমি তাকে জিজ্ঞাসা করি, এসব কে করেছে বলতে পারবেন? তিনি তখন গম্ভীর সুরে বলেন, কে এর পেছনে দায়ী বা কে করেছে সেটা বলা বিধান আমার নেই। আমরা ক্রিয়াকে নষ্ট করতে পারি, দোষীকে দড়ি দিতে গেলে আমাদের অর্ধ শক্তি বিনষ্ট হয়।
তাই এর পিছনে কে তা জানতে চাইও না, আমি বলতে পারবো না। আর কোনো কথা বলিনি। তবে তখন বাড়ির পাশাপাশি খুঁজে আরো 3টি শক্ত লোহার খোল খুঁজে পাই। সাথে কোনো ব্যক্তি চুল, কাপড় সহ বিভিন্ন প্রাণীর মরা হাড় দেখতে পাই। পরের দিন জানা যায় এসব কালো জাদুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর অন্তিকাকে ক্ষতি করার কাছে কেউ করছে, কিন্তু সে কে তা জানা যায়নি। এরপর অন্তিকা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রদাত মাদুলি করে দেয়। আর যদি কখনো অদ্ভুত কোনো কিছু অনুভব হয় তো করে তার সাথে দেখা করতেও বলে। আর এই ছিল ঘটনা। যদি ঘটনাটি শুনে বিশ্বাস মনে হতে পারে, তবে ঘটনা সত্যি হতে কালো জাতিতে কত ভয়ঙ্কর তা আপনারা সবাই কম বেশি জানেন।